গণঅভ্যুত্থানের পূর্বে আমরা শেখ হাসিনাকে বকাবকি করেছি, গালমন্দ করেছি। তার দেশে 90% ভালো কাজকে ভালো চোখে দেখিনি। 10% খারাপ কাজকে আমরা খারাপভাবে দেখে আমরা তাকে গালমন্দ করতাম। আমরা বলতাম যে আপনি এই 5% 10% কাজও ভালো করেন। তিনি হয়তোবা এই 5-10% কাজ ভালো করেননি, আমাদের চোখে সেটি ভালো লাগেনি। তাই আমরা এদেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে কোটা আন্দোলনকে কেন্দ্র করে আমরা তার ক্ষমতা ছিনিয়ে নিয়েছি। কিন্তু এর মধ্যে আমাদের একটি প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা ছিল আগামীর সুসমৃদ্ধ সুন্দর বাংলাদেশ আমরা গঠন করব। আর সেই বাংলাদেশ হবে আমাদের সকলের, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, যে বাংলাদেশে আপনি আমি আমরা সকলে কথা বলতে পারবো, আমাদের দাবি দাওয়া আদায় করতে পারবো এবং আমাদের দাবি দাওয়া সরকার মেনে নেবে এবং আমাদের দাবি দাওয়া নিয়ে আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবো। মাইলস্টোন স্কুলে মৃত্যুর সংখ্যা গোপন করার কারণ কি? আমরা সাধারণত সকল জনগণ দেখতে পাচ্ছি ক্ষুদ্র ক্ষুদ্র ভিডিওর মাধ্যমে যে রুমের ভেতরে অনেক বাচ্চারা আসলে পুরে কাবাব হয়ে যেখানে বসা ছিলেন সেখানেই সেভাবে বসে আছেন। কারণ অতি দ্রুত সময়ের ভিতরে গ্যাস বাস্ট হয়ে আগুন ছড়িয়ে পড়েছে, যে বাচ্চারা বসা থেকে ওঠারও সুযোগ পাননি। তো সেইখানে গেট বরাবর যদি বিমান বাস্ট হয়ে থাকে এবং বিমানটা ক্রাশ হয়ে থাকে, তারপরে সেইখানে এতগুলো রুমের ভিতরে আগুন ধরে যাওয়ার পরও কেউ আমরা তেমন সঠিক সিদ্ধান্ত এবং সঠিক তথ্য না উপস্থাপন করে আমরা সেখানে যে যার যার মতো করে 20 জন 15 জন বা 25 জন মারা গেছে এমন কথাটি বারবার বলে আসছি। কিন্তু আপনারা আজও কি দেখেছেন যে রুম ভর্তি বাচ্চারা, সেই বাচ্চারা আসলে তাদের যেভাবে বসেছিল সেভাবেই আসলে সেখানে পুড়ে মরে আছে। এই তথ্যগুলো আসলে বিভিন্নভাবে গোপন করা হয়েছিল। আবার এমনও গতকালকে রাত্রে দেখা গিয়েছে যে অ্যাম্বুলেন্স ভরে আসলে লাশ চুরি করবার কথাও উঠেছে এবং নানান জনের মনে নানান প্রশ্ন এবং নানান কথা। অনেকে বলছেন যে আসলে বিমানটি অনেক পুরনো, বাটনটি একটি টিপ দিলেই আসলে পাইলট বেঁচে যেতে পারতেন। তিনি আসলে অনেক দূরে নিয়ে যেখানে ক্ষয়ক্ষতি হবে না সেখানে নিয়ে ফেলতে চেয়েছেন। এটি আসলে তার দায়িত্ব যে বিমান উড়াবেন, তখন যদি কোনো রকমের ঘটনা ঘটে সেই ঘটনার জন্য সে নিজে বাঁচবার চেষ্টা করবেন এবং নিচে যে জনগণ আছে তাদেরকে বাঁচাবার চেষ্টা করবেন। তো সেই চেষ্টার মধ্যে সেই চেষ্টাটি তিনি করবেন। কিন্তু তিনি একটি বাটনও চাপ দিয়ে উঠতে পারেননি, এমন কি হতে পারে না? সব মিলিয়ে স্কুলের সামনে গিয়ে বাচ্চাদের এই স্কুলের সামনে গিয়ে বিমানটি বাস্ট হওয়ার কারণ কি? এরকম নানান রকমের প্রশ্ন জনমনে। আরও অনেক বড় প্রশ্ন রয়েছে, যেমন আপনার মনে করেন যে আমরা যারা জানি যে গোপালগঞ্জে যে ছাত্র জনতা এবং সাধারণ মানুষের উপর অত্যাচার, নির্বিচার এবং নির্যাতন হয়েছে, সেই নির্যাতনের কারণ কি? এই বাংলাদেশ তো আমাদের সকলের। যদি আমাদের সকলের হয় এবং সেই বাংলাদেশে আমরা সকলেই আমাদের অধিকার নিয়ে কথা বলতে পারবো, আমরা আমাদের সেই অধিকার আদায় করতে পারবো, সেই অধিকারের কথা আমরা তুলেও ধরতে পারবো। যদি আমাদের অধিকারের কথা আমরা তুলেই না ধরতে পারি, তাহলে সেই বাংলাদেশ দিয়ে আমরা কি করব? আর সেই বাংলাদেশ তো আমরা মূলত চাইনি। আমরা চেয়েছি আগামীর সুসমৃদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা সকলের মনের কথা তুলে ধরতে পারবো, সকলের স্বাধীনতা থাকবে এবং সকলে গণতন্ত্রকে বিশ্বাস করি। যদি আমরা গণতন্ত্রকে বিশ্বাস করে থাকি তাহলে এই রকম ঘটনা এদেশে হবে, এটা আসলে নজিরবিহীন কথা। আসলে অনেক দিকে অনেকেই বলছেন, অনেক কথাই অনেক জায়গায় শোনা যাচ্ছে, তবে বিচার বিশ্লেষণ করে যে কথা দেখা যায়, যে বিষয়ে জানা যায়, শোনা যায়, সেটি হলো যে আসলে সব মিলিয়েই এটার ভিতরে একটি রহস্য লুকিয়ে আছে। যদি রহস্য লুকিয়ে না থাকে তাহলে জনমনে প্রশ্ন কেন বা এই যে মৃত্যুর সংখ্যা সেটি কমানো হয়েছে এবং লাশ কেন আসলে চুরি করা হচ্ছে এবং লাশের সঠিক তথ্য কেন উপস্থাপন করা হচ্ছে না? গোপালগঞ্জের এই ঘটনা এভাবে ঘটলো কেন? গোপালগঞ্জেও কেন সঠিক তথ্য আসলে তুলে ধরল না? এমন করে বাংলাদেশের প্রতিটি জায়গায় অবিচার, নির্বিচার এবং অকারণ দুঃশাসন চলছে। যে দেশে এখন চুরি, ছিনতাই, ডাকাতি অহরহ চলছে, এমন বাংলাদেশ আমরা চাইনি। এই বাংলাদেশের জন্য আমরা এই 24-এর গণ অভ্যুত্থান করিনি। 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা চেয়েছি আগামীর সুসমৃদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশে খুন খারাপি, চুরি ডাকাতি, ছিনতাই, নির্বিচারে মানুষ মারা যাবে না এবং হবে না।
তেমন বাংলাদেশ। তাহলে আমরা কোন বাংলাদেশ আজ পেয়েছি? এই প্রশ্ন জনমনে। জনগণের মনে দুঃখ কষ্ট কোথায়, এবং জনগণ কেন তাদের কথা বলতে গিয়ে অনেক গুছিয়ে সাজিয়ে তারপরে বলেন, অনেক কথা বলতে কেন আটকে যান? কারণ আমরা বর্তমান এমন একটি দেশে আছি যে দেশে আসলে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে আমাদের গণতন্ত্রই প্রতিষ্ঠা হয়নি, মাঝখান থেকে ঝরে গেছে হাজারো প্রাণ। কিন্তু যাদের প্রাণ ঝরেছে তারা কোনো রকমের সুযোগ সুবিধাই পায়নি, সুযোগ সুবিধা পেয়েছে এবং সুযোগ সুবিধা নিয়েছে যাদের কেউ এই আন্দোলনের সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিলই না এবং কোনো দিন এই আন্দোলনের নামে 100 টাকাও খরচ করেনি। তারা বহির্বিশ্বে বড় হয়েছেন, খান থাকেন, কিন্তু এদেশের অর্থ প্রতিনিয়ত এদেশের অর্থকে লুণ্ঠন করছেন। প্রিয় দর্শক, প্রশাসন সম্পর্কে আপনাদের মনে নানান প্রশ্ন। প্রশাসন আগে কেমন ছিল, এখন কেমন, আর প্রশাসনের এখনকার আচরণ কেমন দেখছেন? গণ অভ্যুত্থানের সময় আর্মিরা একজনকেও গুলি করবেন না, কোনো দেশের নাগরিকের গায়ে হাত দিবেন না, এমন প্রতিশ্রুতি দিয়েছেন। তাহলে আমাদের সেই আস্থার আর্মিদের বর্তমান আচরণ কেমন? আমরা মনে হচ্ছে এদেশের নাগরিক নয়, আমরা যেন কোনো এক দেশ থেকে বেসে এসেছি। তাই আমাদের সাথে এখনকার প্রশাসনের আচরণ অত্যন্ত অমানবিক এবং সেটি মেনে নেওয়ার মতো নয়। যে প্রশাসন সারা দেশব্যাপী যে আচরণ করছে সেটি একদম কোনোভাবেই মেনে নিতে পারছি না। আজকে যে ঘটে গেছে সচিবালয়ে একটি ঘটনা, সেই ঘটনার পেছনের কারণ কী? আসলে প্রশাসন এই যে ছাত্র জনতার উপরে লাঠিচার্জ, এই নির্মম পরিহাস কেন আমাদের দেখতে হচ্ছে? আমরা আগামীর সুসমৃদ্ধ বৈষম্যহীন আগামীর ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ দেখতে চেয়েছি, এটি কি আমাদের দোষ? আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখছি। অনেক জনমনই এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে এবং এদেশের সমাজে নমাজে চোখ মেললেই দেখতে পাই, দুনিয়া সম্পর্কে বুঝতে পারি যে এই দুনিয়া কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে। মানুষ কেন ক্ষমতার জন্য এত বেপরোয়া হয়ে উঠছেন এবং প্রতিনিয়ত ক্ষমতার লোভ, অর্থের লোভে মানুষ কেন মরিয়া হয়ে উঠছেন? এর চেয়ে সামান্য অর্থ এবং ক্ষমতা থাকলে কি আমরা বেঁচে থাকতাম না? নাহিদ সার্জিসরা যদি আজকের এই দিন না হতো, এই ক্ষমতা না পেত, তাহলে কি বেঁচে থাকতো না? তারাও তো কোনো না কোনোভাবে চাকরি করে কোনো না কোনোভাবে এই সমাজে বেঁচে থাকতো, সাধারণভাবে জীবনযাপন করত। আজকে তারা কেন এত উপরে গিয়েও কেন আজকে দেশে এত শান্তি, সুখ শান্তি আমাদের মাঝে যেই ফিরিয়ে দেবার কথা ছিল সেটি কোথায়? সেটি নাই কেন? তাহলে ছাত্র সমাজের যেই প্রতি আমাদের আশা আকাঙ্ক্ষা, সেটি এখন দিন দিন কোথায় যাচ্ছে? কি হবে এই আগামীর বাংলাদেশে? আগামীর বাংলাদেশ যদি ছাত্ররা যদি নির্ধারণ করে থাকে, আমাদের ভবিষ্যৎ যদি তারা লিখে থাকে এবং তারা যদি আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারে এবং তাদের কাছে যদি তাদের হাতে যদি আমাদের ভবিষ্যৎ লেখা থাকে, আমাদের ভাগ্য নির্ধারণ করা থাকে, তাহলে আমাদের ভাগ্য কি শেখ হাসিনার চাইতেও খারাপ? আজকে যে শেখ হাসিনার উন্নয়ন, যে সকল উন্নয়ন দেখছেন সারা দেশের, সেগুলো দেখলেই চোখ মেললেই আপনি স্বীকার করেন আর না করেন, যারা সার্জিসরা যারা দেশের বিভিন্ন প্রান্তরে ছুটে বেড়াচ্ছেন, রাস্তাঘাট দেখে স্বীকার নাই করতে পারেন, কিন্তু মনে মনে মনকে কখনই বারবার বেঁধে রাখতে পারছেন না বা পারবেন না যে শেখ হাসিনার বিষয়গুলো আমরা শেখ হাসিনার যে কাজ, সেই কাজের চেয়ে আরও ভালো কাজ এবং আরও ভালো কিছু হোক, সেটি প্রত্যাশা করেছি এবং আগামীর সুসমৃদ্ধ বাংলাদেশ আমরা চেয়েছি। তো আগামীর সুসমৃদ্ধ বাংলাদেশ শেখ হাসিনার চাইতেও ভালো করবার কথা আমাদের ছিল, চিন্তা ভাবনা ছিল, কিন্তু আমাদের সেই বাংলাদেশ কি আগামীর সুসমৃদ্ধ বাংলাদেশ হতে যাচ্ছে? আমরা কি সেই সুসমৃদ্ধ বাংলাদেশ দেখতে পাবো এবং কবে দেখতে পাবো? আমার এই জীবনে দেখতে পাবো নাকি আমার পরবর্তী প্রজন্মে যারা রয়েছে তারা দেখতে পাবে? সেই প্রশ্ন আপনাদের মাঝে রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। মাতৃভাষা টেলিভিশন থেকে শফিকুল ইসলাম সাগর।